আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। কেমন আছো তোমরা? করোনাকালীন মুহূর্তে সুস্থ ভালো আছো তো? আমরা আজকে ক্লাস করবো, কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে এই যে করোনাকালীন সময়টা যাচ্ছে, এই যে দুর্যোগটা যাচ্ছে, সারা বিশ্ব আজ খুব হুমকি গেছে। এই সময় আমাদের ভয় পেলে চলবে না। করোনাকে আমরা ভয় না পেয়ে জয় করবো। কিভাবে জয় করবো? আমরা নিয়ম কানুনগুলো মেনে চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা পুষ্টিকর খাবার খাবো, আমরা বারবার হাত ধুবো সাবান দিয়ে, তাই না? আর অকারণে বাড়ির বাইরে যাবো না। আর যদি কখনো যাই মাস্ক ইউজ করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। এগুলো যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, ইনশাল্লাহ আমরা করোনাকে জয় করতে পারবো। আমি সাবেরে ইয়াসমিন, সহকারী শিক্ষক। আজকে নবম শ্রেণীর ব্যবসায়িক ক্লাস নেব। আজকে আমাদের ক্লাস যে নেব সে পাঠটা হচ্ছে নবম অধ্যায়। ঠিক আছে, নবম অধ্যায় কি আছে? বিপণন। হ্যাঁ, বিপণনের আজকে আমরা প্রথম ক্লাস নেব। দেখেন, আজকে আমাদের পাঠের শিরোনাম কি? বিপণন, নবম অধ্যায়। আজকে শিক্ষণফলে কি আছে দেখেন, বিপণনের ধারণা বর্ণনা করতে পারবে, বিপণনের কার্যগুলি ব্যাখ্যা করতে পারবে, বন্টন প্রণালীর ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয় কি আছে? বিপণনের ধারণা, বিপণনের কার্যগুলি, বন্টন প্রণালীর ধারণা, বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। আমরা প্রথমে আসি বিপণনের ধারণা। বিপণনটা কি? মার্কেটিং, বাজারজাতকরণ। এটা কি? আমি যদি আগে না জানি বিপণনটা কি, তাহলে তার মনে কিছু বুঝতেই পারবো না, বুঝতেই পারবো না, তাই না? দেখো কি বলছে, সাধারণ অর্থে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে, কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা অনেক ব্যাপক। পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়। অর্থাৎ আমরা সাধারণত কি দেখছি যে সাধারণভাবে একটা পণ্য সামগ্রী ক্রয় হচ্ছে, সেটাই বিপণন বা বাজারজাতকরণ, কিন্তু আসলে সেটা না। একটা পণ্য তৈরি হওয়ার পরে, তৈরির পর থেকে ভোক্তা পর্যন্ত, একটা পণ্য তৈরি হলো, সেখান থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজ, এই সকল কাজকে আমরা বাজারজাতকরণ বা বিপণন বলে গণ্য করছি। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। বিপণনের উন্নয়নের সাথে সাথে শিল্প, বাণিজ্য, সেবা উন্নতি সাধিত হয়। কি কি হয়? বিপণনের যদি উন্নতি হয়, তাহলে শিল্প, বাণিজ্য, সেবা সবকিছুরই উন্নতি সাধিত হয়। এরপরে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা কি জানি? আমরা চাকরি একটা লিমিটেড, একটা অফিসের চাকরি একটা পদ নিয়ে লিমিটেড থাকে, কিন্তু বিজনেস, বাজারজাতকরণ আপনি যত ব্যাপকভাবে করবেন, আপনি যত বাড়াতে পারবেন, আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের উপকার করা যাবে, মানুষকে কর্মে নিয়ে যেতে করা যাবে। তাহলে মোটামুটি আমরা কি জানলাম যে বিপণনটা কি? বিপণন ক্রয় বিক্রয় শুধু না, পণ্য উৎপাদন হওয়ার পর থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যাবতীয় কাজ, এখানে পণ্য ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এই সমস্ত কাজের সমষ্টি হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। এখন আমরা বিপণনের কাজগুলো একটু দেখব। কি কাজ? বিপণনের কাজটা কি? দেখেন, বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। একটা বিপণন যখন বাজারজাতকরণ করা হয়, একটা পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হবে। এর মধ্যে যে সেতু, আমরা সেতু দেখেছি না? কি হয়? এক পার থেকে আরেক পার যাওয়া হয়। এই সেতুটা তৈরি করে হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। আমরা এখন যদি দেখি বিপণনের কাজগুলো কি কি, দেখেন, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ। আমরা এখন একটু বিশ্লেষণে যাই। ক্রয়, ক্রয়টা কি? পণ্য যখন ক্রয় করা হয়, তখন এই পণ্যের মালিকানাগত কি সৃষ্টি হয়?
মালিকানা উপযোগ সৃষ্টি হয়। একটা পণ্য মালিকানা সৃষ্টি করার জন্য পণ্যটা যখন কেনা হচ্ছে তখন সেটাকে ক্রয় বলে। তারপরে কি বলছে দেখেন, আমরা ক্রয়ের পরে কিসে আসি? বিক্রয়। বিক্রয়টা কি? বিপণনের একটি অবশ্যই কাজ হচ্ছে পণ্য, যেটা আপনার পণ্য সেটা ক্রেতা বা বিক্রেতার কাছে বিক্রয় করা হচ্ছে বিক্রয়। শুধু যে ক্রেতার কাছে বা ভোক্তার কাছে বিক্রয় করলে বিক্রয় হবে সেটা না, এটা আর একটা ব্যবসায়ীদের কাছে যারা বিক্রয় করবে তাদের কাছেও বিক্রয় করাটা হচ্ছে বিক্রয়। বিক্রয় কি হয়? মালিকানাগত হস্তান্তর হয়, পণ্যের মালিকানাগত হস্তান্তর হচ্ছে বিক্রয়। তারপরে বলছি কি দেখেন, পরিবহন। পরিবহন আসলে কি? আমরা বাজারজাতকরণে পরিবহন কি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে। স্থানগত বলতে কি বোঝায়? দেখেন, রাজশাহী রাম চলে যাচ্ছে ঢাকায়, কেমন করে যাচ্ছে? পরিবহনের মাধ্যমে যাচ্ছে, হেঁটে হেঁটে তার পণ্য যাবে না। আবার সুদূর চীন, চীন থেকে আমরা ইলেকট্রনিক্স জিনিস কিভাবে পাচ্ছি? পরিবহনের মাধ্যমে পাচ্ছি। পরিবহন যদি সুবিধা না থাকতো তাহলে আমরা এটা পেতাম না। তাই বাজারজাতকরণে পরিবহন অত্যাবশ্যকীয় একটি কাজ, এবং এটা ছাড়া সুষ্ঠুভাবে বাজারজাতকরণ করা সম্ভব না। তারপর আসি গুদামজাতকরণ। পণ্য উৎপাদন করার পর একটা পণ্য যখন উৎপাদিত হয় তখন তো আর অল্প পরিমাণে হয় না, মোটামুটি ভালো পরিমাণে উৎপাদিত হয়। কিংবা একটা ফসল যখন ফলে তখন সিজনাল ফসল ফলছে, এই ফসলটা সারা বছর রাখার জন্য গুদামজাতকরণের প্রয়োজন হয়। এটা কি? কালগত উপযোগ সৃষ্টি করে। আমরা এক সিজনের জিনিস আর এক সিজনে, আপনারা যদি একটু খেয়াল করেন কোল্ড স্টোরে যদি দেখেন, দেখবেন যে আলু রেখে দেয়, ধান রেখে দেয়। কেন রাখে? কারণ ধানটা একটা নির্দিষ্ট সময় উঠলো, আলুটা একটা নির্দিষ্ট সময় উঠলো, এইরকম এগুলো আবার পরবর্তীতে সারা বছরে যেন এটার অভাব বোধ না হয় সেজন্য গুদামজাতকরণ করা প্রয়োজন। প্রমিতকরণ। এই প্রমিতকরণটা কি? একটা পণ্য যখন উৎপাদিত হয়, উৎপাদিত করার পরে পণ্যের আকার, রং, স্বাদ, গুণ সব কিন্তু এক হয় না। আপনি একই গাছের আম, একই ক্ষেতের ফসল, দেখবেন যে এক আলু বড় আর একটা আলু ছোট। এই যে রকম ভেদ, এই কালার, এই সাইজ, এগুলো তখন আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হয়। ভাগ করার ফলে কি হয়? এটা বিক্রি করতে সুবিধা হয়। কারণ আপনি একটা একটু খারাপ যে পণ্যটা, প্রোডাক্টটা, তার মূল্য আর যেটা একদম ফ্রেশ তার মূল্য তো এক হবে না। এটা ব্যবসার ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং বাজারজাতকরণের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তারপরে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণটা কি দেখেন, এই পর্যায়িতকরণ পণ্যের শ্রেণী হিসাবে ভাগ করা হয়। কোন ক্যাটাগরি, এটা কি মানটা কত, এর ওজনটা কিরকম, আমি এর আকারটা কিরকম, আমি এক আকারের জিনিসগুলো এক সাইডে করলাম, তারপর আর এক আকারের জিনিসগুলো আর এক সাইডে করলাম, এর মানটা ভালো আছে কিনা, গুণগত মান। আমি একই পণ্য একই আকার, বাট দেখা গেল গুণগত একটা পচা আমি ঢুকাই দিলাম, সেটা হবে না। গুণগত মান, তার ওজন, এভাবে পর্যায়িতকরণটা আমরা এইভাবে করতে পারি, তাহলে আমাদের বাজারজাতকরণ করার সুবিধা হবে। এখন আসি মোড়কীকরণ। মোড়কীকরণ কি? মোড়ানো, কোন জিনিস মোড়ানো। একটা পণ্য খুব সুন্দরভাবে রাখার জন্য খুব চমৎকার যদি প্যাকেজিং করা হয়, আমরা দেখি না, আমরা কি দেখি, ভেতরে একটা পণ্য থাকে, তাকে এত চমৎকার একটা প্যাকেট করা হয়, প্যাকেট দেখে আপনি দাম দিচ্ছেন। কারণ কি না, প্যাকেটটা ভালো আছে। এই প্যাকেটটা যদি ভালো থাকে পণ্যটা নিশ্চয়ই সুরক্ষিত আছে। একটা পণ্য সুরক্ষিত করে রাখার জন্য মোড়কীকরণ খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেখেন ফ্রিজ, টেলিভিশন, এই যে আজকাল দুধ পাওয়া যাচ্ছে না, লিকুইড দুধ, কিন্তু দেখবেন প্যাকেটিংটা এত চমৎকার যে ওই দুধটা নষ্ট হচ্ছে না। তাহলে আমরা পণ্য উৎপাদন করলাম, আমরা ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই দুধটা সংরক্ষণ করার জন্য খুব চমৎকার একটা প্যাকেজিং দরকার। প্যাকেটটা যদি আপনি চমৎকার করতে পারেন, মোড়কীকরণটা যদি আপনি আকর্ষণীয় করতে পারেন এবং পণ্যের গুণগত মান যদি ভালো থাকে, আপনার বাজারজাতকরণ করা পণ্যের সফলতা বয়ে নিয়ে আসবে। এখন তারপরে কি বলছে? তথ্য সংগ্রহ। পণ্য বা বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে। আমি একজন বিজনেসম্যান, আমি সে একটা পণ্য বাজারজাত করব, কিন্তু
আমি তার কোনো খবরই জানি না। এখন আমি পাঠাবো এটা ঢাকায়, ঢাকায় এটার এখন এই মুহূর্তে চাহিদা আছে কিনা আমি জানি না। যেমন সাপোজ এখন কি চলছে, চারিদিকে করোনা, করোনায় অস্থির মানুষ। দেখেন এখন আমরা আজ থেকে যদি আপনি 1 বছরের পিছনে যান, তখন কি চীন থেকে কি আসতো বেশি বলেন তো? খাবার দাবার, কাপড় চোপড়, বিভিন্ন পণ্য, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস, এগুলো বেশি আসতো। এই মুহূর্তের কথা খেয়াল করেন, আমার তথ্য কি এখন? আমার তথ্য এখন করোনা থেকে আমাকে বাঁচতে হবে। করোনা থেকে বাঁচার যে উপকরণ কি আসছে, অক্সিজেন সিলিন্ডার আসছে, মাস্ক আসছে, গ্লোভস আসছে, এগুলো আসছে। কেন আসছে? আজ আমি বিজনেস করতে গিয়ে যদি আমি এই তথ্যগুলো না জানি, তাহলে আমার পক্ষে সম্ভব না। তাই তথ্য সংগ্রহ করতে হবে। কোন পণ্যের প্রয়োজন এখন সবচেয়ে বেশি, সেই জিনিসটা আমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। আমি সব কিছু করে দিলাম, কিন্তু আমি আমার ভোক্তার রুচি জানলাম না, আমি তার পছন্দ জানলাম না। তাহলে হবে আপনি কোন এলাকায় পণ্যটা বাজারজাত করবেন বা বিপণন করবেন, সেই এলাকার মানুষের রুচি কেমন। আপনি স্থান ভেদে, আপনি সাপোজ রাজশাহীর মানুষ, সাপোজ চিটাগাংয়ের মানুষ, চলে যান ইন্ডিয়া, চলে যান বার্মা, চলে যান থাইল্যান্ড। স্থান ভেদে মানুষের কিন্তু রুচি আলাদা, তাদের পোশাক পরিচ্ছদ আলাদা, তাদের পছন্দ আলাদা। এই যে ভোক্তা বিশ্লেষণ করতে হবে, আমি একটা প্রোডাক্ট এখানে দিব, এখানে সেই পরিমাণ মানুষ আছে কিনা, আমার এখানে জনসংখ্যা কিরকম আছে, তাদের চাহিদাটা কিরকম, তাদের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা, এই পণ্যটা এই বাজারে চলবে কিনা, সমগ্র তথ্য আমাকে নিতে হবে। এই পুরোটাই হচ্ছে বিপণনের কাজ। তাহলে আমরা বিপণনের কাজ বলতে এই 9টা কাজকে খুব গুরুত্ব সহকারে দেখব। এখন আসি বন্টন প্রণালীর ধারণা। বন্টন প্রণালীটা কি? বন্টন প্রণালীর ধারণা যেটা বলছে, দেখেন, উৎপাদনকারী পণ্য উৎপাদন করার পর কখনো কখনো সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম হলো যে পণ্য বা সেবার ধরন বৈশিষ্ট্যের উপর বন্টন প্রণালীর ধরন নির্ভর করে। বিভিন্ন প্রকার পণ্যের বন্টন প্রণালী দেখানো হলো। প্রথমে কি বলছে, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। সরাসরি, এটা কোনো এর মধ্যে মধ্যস্থকারী থাকবে না। ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলা হয়। 2 নম্বর হচ্ছে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টনের মধ্যস্থ ব্যবসায়ী হিসাবে খুচরা ব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে আমরা একটু দেখাবো যে কয়েকটা ছক দেখাচ্ছি তোমাদের, যে যার মাধ্যমে আমরা পণ্য বিক্রয় করে থাকি। সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা, সরাসরি সবজি হতে পারে, ফল হতে পারে, ধান হতে পারে, সরাসরি। নেক্সট কি, উৎপাদনকারীর পরে যাচ্ছে খুচরা বিক্রেতার কাছে, উৎপাদনকারীর কাছ থেকে খুচরা বিক্রেতা, তারপরে পাচ্ছে ভোক্তা। তারপরে উৎপাদনকারীর পরে পাইকার, উৎপাদনকারীর কাছ থেকে কিনে নিয়ে আসছে পাইকাররা, পাইকারের পরে পাইকারের কাছ থেকে কিনছে খুচরা বিক্রেতা, এই খুচরা বিক্রেতার কাছ থেকে পাচ্ছে ভোক্তা। তারপরে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য, এখানে দেখো যে পাইকার বা খুচরা বিক্রেতা ইউজ করছে না, তারা কি করছে, সরাসরি তাদের প্রতিনিধি বা এজেন্ট, নিজস্ব প্রতিনিধি বা এজেন্টের মাধ্যম দিয়ে ভোক্তার নিকট পণ্যটা পৌঁছাচ্ছে। আরেকটা হচ্ছে যে উৎপাদনকারী প্রথমে প্রতিনিধি বা এজেন্টকে দিচ্ছে, প্রতিনিধি বা এজেন্ট সেই পণ্য নিয়ে গিয়ে খুচরা বিক্রেতাকে দিচ্ছে, খুচরা বিক্রেতা তখন সেই পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তাহলে আমরা বিভিন্ন উপায়ে ভোক্তা পর্যন্ত পণ্যটা পৌঁছানো দেখলাম। এখন 3 নম্বরে আসি, পাইকার ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। এই পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। সাধারণত ধান, পাট, সরিষা, আম, কলা ইত্যাদি পাইকারি ব্যবসায়ীগণ ক্রয় করে থাকে। মানে পাইকারি আর খুচরা ব্যবসার মাধ্যম দিয়েই এই পণ্যগুলো ভোক্তা পর্যন্ত পৌঁছায়। 4 নম্বরে প্রতিনিধি বা এজেন্টের
উৎপাদন করছে, উৎপাদনকারী তার নিজস্ব লোক প্রতিনিধি তাকে নিয়োগ দেয় এবং তার মাধ্যম দিয়ে ভোক্তা পর্যন্ত পৌঁছায়। উৎপাদনকারী অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট শিল্প সামগ্রী বিক্রয় করে থাকে। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, সার, বীজ ইত্যাদি এই পদ্ধতিতে বিপণন হয়ে থাকে। এখন 5 নম্বরটাতে কি বলছে, প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন চাহিদা সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব প্রতিনিধির মাধ্যমে ঘুরে ঘুরে সেই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এই জাতীয় বন্টন প্রণালীতে বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ আমরা যে প্রতিনিধিটা নিয়োগ করে অন্য যে, আপনারা যদি একটু প্রত্যন্ত অঞ্চলে কেউ যান বা গ্রামের দিকে যান বা ছোট ছোট শহরগুলোতে যান, দেখবেন যে এদের প্রতিনিধিরা পণ্য নিয়ে যায়, তারপরে পাইকারি, তারপরে খুচরা বিক্রেতা এদের সাথে কথা বলে, তাদেরকে তাদের প্রোডাক্টগুলো দিয়ে আসে, তখন তারা কিন্তু সেই প্রোডাক্টগুলো রেখে ভোক্তাদের কাছে বিক্রয় করে। এটাও একটা বাজারজাতকরণের পদ্ধতি। আজকে আমরা যে বন্টন প্রণালীর ধরনগুলো পড়লাম, কিভাবে বন্টন করা যায় পড়লাম, বিপণনটা কি, এই সমগ্র যে জিনিসটা পড়লাম, তারপরে তোমাদের জন্য কি রেখেছি একটু মূল্যায়নের প্রশ্নগুলো দেখো। বিপণন কাকে বলে? বিপণন কাকে বলে? 2 নম্বর হচ্ছে বিপণনের কার্যাবলী কয়টি ও কি কি? আমরা পড়লাম না, আমরা ব্যাখ্যা দিলাম। বিপণনের কার্যাবলী কয়টি ও কি কি, বুঝতে পেরেছো? আচ্ছা। 3 নম্বর হচ্ছে পর্যায়িতকরণ কি? পর্যায়িতকরণ কি? 4 নম্বর হচ্ছে ভোক্তা বিশ্লেষণ বলতে কি বোঝো? ভোক্তা বিশ্লেষণ বলতে কি বোঝো? নেক্সট যে আজকের যে নবম অধ্যায় আলোচনা হলো, যে অংশটুকু আলোচনা হলো, তারপরে কি নেওয়া হবে? তোমাদের টপ প্লেস নেওয়া হবে। আজকে আমরা ক্লাসের সমাপ্তি ঘোষণা করবো। তার আগে তোমাদের সাথে আরেকটু বলি, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা করো, আমাদের ক্লাসগুলো দেখো এবং বাসায় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখে ভালোভাবে থাকো। ধন্যবাদ।